2026 বিধানসভা নির্বাচন, তার আগেই শেষ 21শে জুলাই সভায় যে সভা করলো, সেই সভা থেকে 2026 বিধানসভা নির্বাচনের প্রচারের কৌশল কিন্তু স্থির করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পোড় খাওয়া রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ঠিক তার পরের দিনই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করলেন এবং সাংবাদিক বৈঠক করে নতুন পরিকল্পনা ঘোষণা করলেন। সেই পরিকল্পনা কি? আমাদের পাড়া আমাদের সমাধান। এবং সেই ঘোষণা বলা চলে গোটা বাংলা কিন্তু ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। গত কয়েক বছর আমরা যদি দেখি 2011 সালে ক্ষমতা দখলের পর নানাবিধ জনমুখী প্রকল্প কিন্তু ঘোষণা করেছেন। প্রথম দিকে শুরু হয়েছিল যুবশ্রী, কন্যাশ্রী, পরবর্তীতে দিদিকে বলা। 2019 সালের যে লোকসভা নির্বাচনে এই বাংলা থেকে 18টি আসন পায় বিজেপি। ঠিক তারপরেই কিন্তু তৃণমূল কংগ্রেস কোথাও যেন সিঁদুরে মেঘ দেখছিল এবং ঠিক তারপরেই আইপ্যাকের সঙ্গে চুক্তি এবং তারপরে যে প্রথম যে জনমুখী উদ্যোগটা নেয় তা হচ্ছে দিদিকে বলো। একটি ফোন নাম্বার ছেড়ে দেওয়া হয় এবং সেই নম্বরে ফোন করেন সাধারণ মানুষ, নিজের অভাব অভিযোগের কথা জানান এবং সমাধান কিন্তু অনেকেই পেয়েছেন, যেটা শাসক দল সূত্রে যেটা জানা যায়। এবং সেই দিদিকে বলো সাফল্য আমরা দেখেছি। তারপরেই 2021 সালে বিধানসভা নির্বাচনে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং সেই 2021 সালের বিধানসভা নির্বাচনে আর এক নতুন জনমুখী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করেছিল, তবে জয় পেয়েছিল। এবং সামনেই 2026 বিধানসভা নির্বাচন, ঠিক তার আগেই যেটা ঘোষণা করলো তা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। এবং তার আগে আমরা দেখেছি দুয়ারের সরকারও কিন্তু ব্যাপক জনপ্রিয়। যদি বিরোধীদের পক্ষ থেকে নানান অভিযোগ করা হয় যে এই জনমুখী প্রকল্প ঘোষণার মাধ্যমে বলা চলে মুখ্যমন্ত্রী নিজের প্রচারটা করে নেন। অনেকেই বলেন, বিরোধীরা যেটা বলেন যে মুখ্যমন্ত্রী নিজের হাসি মুখে ছবি দিয়ে রাখেন এবং তারই কিন্তু প্রচার করেন। কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে প্রকল্পগুলো করেছে তার সঙ্গে কিন্তু সাধারণ মানুষ কিন্তু যুক্ত হতে পারছেন। বহু মানুষ যাচ্ছেন, বিশেষ করে এই দুয়ারে সরকার প্রকল্পে তাদের নানাবিধ কার্যক্রম কিন্তু সেখানে হচ্ছে। কারণ সরকারি আধিকারিকরা সরকারি দপ্তর ছেড়ে রীতিমতো সাধারণ মানুষের দুয়ারে সরকার ক্যাম্পে বসছেন। ফলে যেখানে সরকারি অফিসে গিয়ে সাধারণ মানুষের বলতে অনেকেই ভয় পান, অনেকেই সাহস পান না কথা বলতে আধিকারিকদের সঙ্গে, কিন্তু সেই দুয়ারে সরকার সাধারণ মানুষ ক্ষেত্রে অর্থাৎ প্রান্তিক মানুষরা কিন্তু কোথাও যেন আত্মবিশ্বাস ফিরে পান, তারা কথা বলতে সাহস পান, যার ফলে কিন্তু দুয়ারে সরকারের সাফল্য কিন্তু দেখেছে গোটা বাংলা। আর এবারে আমাদের পাড়া আমাদের সমাধান। প্রশ্ন হচ্ছে এই ঘোষণা সামনে 2026 বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই কি ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পোড় খাওয়া রাজনীতিবিদ? কারণ ইতিমধ্যে গত কিছুদিন থেকে একটা জল্পনা চলছিল, হয়তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেটা 1000 টাকা দেওয়া হয় সেটা হয়তো বাড়ানো হবে, নানাবিধ কিন্তু আলোচনা চলছিল। কিন্তু এবারে যে ঘোষণাটা দিলেন একদম মাস্টার স্ট্রোক, অর্থাৎ প্রত্যেকের বলা যে কারো ধারণার মধ্যেই ছিল না এই ঘোষণা, সেটা কিন্তু এক কথা বলা যায় বাংলার মানুষকে চমকে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সামনেই অর্থাৎ শুধুমাত্র ঘোষণা নয়, তার মধ্যে রীতিমতো অর্থ বরাদ্দ করেছেন, 8000 কোটি টাকা বরাদ্দ করেছেন এই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের জন্য। ফলে সেইভাবেই প্রশ্ন হচ্ছে এই যে ঘোষণা মুখ্যমন্ত্রী এই জনমুখী প্রকল্পগুলো অর্থাৎ সাধারণ মানুষের সাথে অনেকটাই কানেক্টেড, বলার অপেক্ষা রাখে না। এবং খুব শীঘ্রই হয়তো এই উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। কিন্তু যেটা প্রশ্ন তা হচ্ছে এই যে ঘোষণা রাজ্য সরকার, আমরা যে বিগত ঠিক তার আগেই 2011 আগের দিকে তাকাই, ক্ষমতায় ছিল বামফ্রন্ট এবং যে বামফ্রন্ট শ্রমিকদের নিয়ে আন্দোলন করত, কৃষকদের নিয়ে আন্দোলন করত, কিন্তু সেই বামফ্রন্ট তাদের চিরাচরিত প্রথা ভেঙে নতুন পথে হাঁটে। রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ঘোষণা করেছিলেন কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। এবং তারপরে বাংলা কিন্তু শিল্পের সংস্থান দেখেছিল। টাটা গোষ্ঠী তাদের ন্যানো কারখানা তৈরির জন্য এসেছিল সিঙ্গুরে এবং সেলিম গোষ্ঠীর নানাবিধ গোষ্ঠী কিন্তু এসেছিল। এবং তারপরেই জমি অধিগ্রহণ বাহিনীর আন্দোলন এবং যার ফলেই ক্ষমতাচ্যুত হয় বামফ্রন্ট এবং নতুন সরকার তারা কিন্তু জনমুখীর প্রকল্পের ওপরেই ভরসা করছে। প্রথম দিকে শুরু হয়েছিল যুবশ্রী, কন্যাশ্রী, নানাবিধ প্রকল্প। বিশেষ করে যুবশ্রী কন্যাশ্রীর মাধ্যমে বহু মানুষও কিন্তু উপকৃত হয়েছেন। কিন্তু তারপরে মাস্টার স্ট্রোক যেটা তা হচ্ছে সবচেয়ে বড় যদি বলা হয় তা হচ্ছে দুয়ারে সরকার এবং লক্ষ্মীর ভাণ্ডার। এবং এই দুটো প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার যেন সরাসরি মহিলাদের সঙ্গে কানেক্টেড, বহু মহিলা তার নিজের অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন, ফলে তারা কিন্তু মুখ্যমন্ত্রীর উপর যে তার ভরসা কিন্তু বারবার ফুটে উঠছে। আর দুয়ারে সরকার যেখানে সরকারি দপ্তরে গিয়ে সাধারণ মানুষ কথা বলার সাহসটা পান না, আর ঠিক সেই কারণেই দুয়ারে সরকার ক্যাম্প, বিশেষ করে পাড়ার মধ্যে ক্যাম্প বসা, সেখানে মানুষ কিন্তু উপকৃত হচ্ছেন, তার নিজেদের কথাটাও কিন্তু বলতে পারছেন। ফলে এই সামনে 2026 বিধানসভা নির্বাচন, সুতরাং বিরোধীরা যে পথে হাঁটছে, যেভাবে তারা বলা যায় প্রধান বিরোধী যে কৌশল তা হচ্ছে হিন্দুত্ব এবং
একাধিক দুর্নীতি থাকলেও দুর্নীতি কিন্তু আড়ালে কিন্তু সেই যে উদ্যোগ, সেই উদ্যোগ নিয়ে আন্দোলন চলছে, বিরোধীরা নানান প্রচার করছে, কিন্তু মুখ্যমন্ত্রী যে জনমুখী প্রকল্প তার কাউন্টার কিন্তু বিরোধীদের হাতে এই মুহূর্তে নেই, বলার অপেক্ষা রাখে না। লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু হাতিয়ার বিজেপিরাও করছে, কারণ মধ্যপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্র প্রত্যেকটি রাজ্যে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার হয়ে উঠেছে বিজেপির প্রধান হাতিয়ার। ফলে মুখ্যমন্ত্রী যে ঘোষণা, একের পর এক যে ঘোষণা, এবারে নতুন যে আমাদের পাড়া আমাদের সমাধান, সাধারণ মানুষের কতটা সমাধান হবে তার নিয়ে প্রশ্ন থাকবেই। বিরোধীরা নিশ্চয়ই সমালোচনা করবেন যে এই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সাধারণ মানুষ কত উপকৃত হন, নানাবিধ প্রশ্ন থাকবে। বা অনেকেই বলবেন যে হয়তো বিরোধী দল করার জন্য বহু মানুষ সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন, এই অভিযোগটা কিন্তু অনেক করবে। কিন্তু এটা প্রশ্নটা হচ্ছে বহু মানুষ কিন্তু এই প্রকল্পের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবে, যার সুফল যে শাসক দল পাবে তা বলার অপেক্ষা রাখে না। ফলে একদিকে বিজেপিকে লড়াই করতে হয় প্রধান বিরোধী, যদি বলা যায় বিজেপিকে লড়াই করতে হয় তৃণমূল কংগ্রেসের মজবুত সংগঠনের বিরুদ্ধে, ঠিক তেমনই মুখ্যমন্ত্রীর নানাবিধ প্রকল্প, নানাবিধ সেন্টিমেন্টের রাজনীতি। আমরা জানি বাঙালি নিয়েও সেন্টিমেন্টের রাজনীতি চলছে, কিন্তু আজকের বিষয় যে আমাদের পাড়া আমাদের সমাধান। প্রশ্ন যে এই যে ঘোষণা করেছেন 8,000 কোটি টাকা রীতিমতো বরাদ্দ করেছেন, বিভিন্ন পাড়ায় পাড়ায় ক্যাম্প বসবে, সাধারণ মানুষ যে উপকৃত হবেন তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই প্রকল্পের বিরোধীরা কীভাবে করবে? হয়তো বারবার বলে এসছে, নানাবিধ ইস্যু তারা সামনে এনেছে যে সরকারি প্রকল্প থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। বিশিষ্ট অতিথিরা তার নিজের মতামত লিখবেন। প্রথমে একটু পরিচয় পর্ব সারব। আমাদের মধ্যে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সৌমেন চক্রবর্তী। সৌমেনবাবু, আপনাকে স্বাগত। রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ। সুকান্তবাবু, আপনাকে স্বাগত জানাই। রয়েছেন রতন বালা, কংগ্রেস সমর্থক এবং বিজেপি মুখপাত্র অরিজিৎ বক্সি। আপনাদের প্রত্যেকের স্বাগত আজকের শব্দের কারাকাটি অনুষ্ঠানে। যে বিষয়টি নিয়ে আজকের আলোচনার বিষয়টা হচ্ছে মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা, আমাদের পাড়া আমাদের সমাধান। প্রশ্ন যে গত কয়েক বছরে আমরা অনেকগুলো জনমুখের প্রকল্প দেখেছি, বিশেষ করে এই সরকারের আমলে। ফলে এবার নতুন যে উদ্যোগ যে আমাদের পাড়া আমাদের সমাধান, প্রথমে একটু সৌমেনবাবুর কাছে যাবো। সৌমেনবাবু, এর আগে যদি আমরা পিছিয়ে যাই, বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল, বুদ্ধবাবুর যে তাদের চিরাচরিত প্রথা যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, নতুন উদ্যোগটা নেন। ঠিক তারপরেই পালাবদল এবং তারপরে মুখ্যমন্ত্রী রাজ্য সরকার পুরোপুরি উল্টো পথে হাঁটছে বলা যেতেই পারে, যেখানে তারা ইনফ্রাস্ট্রাকচার একটা ডেভেলপের কৌশল নিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, কিন্তু বর্তমান সরকার সাধারণ মানুষকে পাইয়ে দেওয়ার। এই দুটো বিষয়কে কীভাবে দেখছেন সৌমেনবাবু? সৌমেনবাবু শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? সৌমেনবাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। যে বিষয়টা আপনাকে বলবো তা হচ্ছে, বুদ্ধবাবু যখন ক্ষমতায় ছিল বা বামফ্রন্ট ক্ষমতায় ছিল, সে সময় ঘোষণা করেছিলেন যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। এবং তারপরে পালাবদল, এই পালাবদলের সরকার নানাবিধ বলা চলে জনগণকে পাইয়ে দেওয়ার রাজনীতি পথে চলছে। বুদ্ধবাবু যেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপের একটা পথে হাঁটছিলেন, কিন্তু পুরোপুরি উল্টো পথে এই রাজ্য সরকার। এই দুটোকে কীভাবে দেখছেন সৌমেনবাবু? আসলে এই সরকারের, আমি এর আগে বিভিন্ন অনুষ্ঠানে বলেছি যে এই সরকারের কিন্তু মেন মোটিভটাই দাঁড়িয়েছে যেন তেন প্রকারে আমাকে পাওয়ারটাকে বজায় রাখতে হবে, অর্থাৎ ক্ষমতাকে জিয়ে রাখার জন্য সেই ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, অর্থাৎ এটাকে আমরা বলি যে পপুলিস্ট পলিটিক্স আর কি। এই পপুলিস্ট পলিটিক্সটা করতে গিয়ে সেটা হচ্ছে আখেরে লং টার্ম বেসিসে যে কোনো দেশ বলুন, রাজ্য বলুন, সেখানে কিন্তু এক বিরাট ক্ষতির দিকে যাওয়া হয়। শুধু তাই নয়, সেখানকার যে জনসমাজ তাদেরকে এক যাকে বলা হয় অন্ধকারময় ভবিষ্যতে ঠেলে দেওয়া হয়। তার কারণ কি? কারণ এখানে আমি যদি বলতে পারেন যে বিরোধিতার জন্য নয়, এখানে ভেবে দেখুন যে নীতিগুলো নেওয়া হয়েছে দুয়ারের সরকার বা এগুলো একদিকে বলা হয় সেটা আছে, আমি বললাম যে এগুলো এমনি আপাত দৃষ্টিতে দেখুন ফ্রেমে মনে হবে তো যথেষ্ট ভালো জিনিস, খারাপ কি আছে? তা কার্যত এইটা এই যে পাড়ায় পাড়ায় সমাধান, এটা দিয়ে হট করে এই মুহূর্তে আমার মনে পড়ছে যে অজয় দেবগনের দৃশ্যম বলে একটি সিনেমা হয়েছিল। সেই দৃশ্যম সিনেমায় মেন যে কথাটা ছিল, অর্থাৎ যা চোখের সামনে দেখা যাচ্ছে
সেটা সত্য, হুম। কিন্তু তার পেছনে আরেকটা বড় সত্য কিন্তু লুকিয়ে আছে। লুকিয়ে আছে, ঠিক। অর্থাৎ এখান থেকে আমরা একটা জায়গায় আনতে পারি, সেটা হচ্ছে যে যদি প্রকৃত অর্থেই এই যে একদম প্রান্তিক মানুষ বা তলার লেভেলে মমতা ব্যানার্জি পোর খাওয়া পলিটিশিয়ান, সেখানে বুঝতে পারছেন তাদের পঞ্চায়েত স্তরের যে আহ, দলীয় কাঠামো, সেখানে তৃণমূল স্তরে যথেষ্ট পরিমাণে একটা হচ্ছে যে মানুষের ক্ষোভ বিক্ষোভ দ্বারা মেরেছে। সেই ক্ষোভ বিক্ষোভগুলোকে যদি ভেন্টিলেশন না করা যায়, তাহলে তার সমূহ বিপদ অপেক্ষা করছে। সেখানে ঠিক। কার্যত বলা যায় যে দলীয় কর্মীদের গ্রাসরুটের থেকে খানিকটা একটু আলাদা রেখে হুম। ব্যুরোক্র্যাট বা আমি সরকারি কর্মচারী বা তাদের কে এই জায়গাটায় ড্যামেজ কন্ট্রোলে নিয়ে আসা হচ্ছে, এবং খানিকটা সেই রাগ বা যেটা উষ্মা সেইটাকে প্রশমিত করার একদিকে যেমন প্রয়াস, দ্বিতীয়ত যে বলা হয় যে আমি বারবার বলি ডোল পলিটিক্স, অর্থাৎ যে উপঢৌকনের মধ্য দিয়ে, অর্থাৎ রাজনীতি স্বাভাবিকভাবেই চলবে, কিন্তু এই সদিচ্ছায় যদি দেখেন, আমি জাস্ট একটা 30 সেকেন্ড সময় নিচ্ছি। হুম। 2008 সালে হুম। আমাদেরকে বলা হয় যে সারা ভারতবর্ষব্যাপী ন্যায়, আমি বলছি গ্রাম ন্যায়ালয়, এটার আইন পাশ হয়। হুম। এই মুহূর্তে 14টি স্টেটে তা বহাল আছে, পশ্চিমবঙ্গের নাম নেই, অর্থাৎ পশ্চিমবঙ্গ করেনি সেটা। অর্থাৎ যে প্রসঙ্গগুলো আজ পাড়ায় পাড়ায় সমাধানের ক্ষেত্রে আসছে, সেটা কিন্তু সংবিধানগতভাবে সাংবিধানিকভাবে সেটার স্বীকৃতি জানিয়েই গ্রাম ন্যায়ালয় সেই একই কাজগুলো করে। অথচ সেখানে কিন্তু মনে রাখতে হবে, এই পপুলিস্ট পলিটিক্সের দৃশ্যমের যেটা বললাম, পেছনে লুকিয়ে থাকা ছবি থাকে না, বা সেই গ্রাম ন্যায়ালয়ের যে গঠন প্রণালী, তাতে বিচার ব্যবস্থা তৃণমূল স্তরে নেমে আসে এবং মানুষের সমস্যার সুরাহা হয়, বা সালিসি যাকে বলি, সেটারও সুরাহার পথ এর মধ্য দিয়ে আছে। এর ফলে আমরা দেখি যে এই গ্রাম ন্যায়ালয়গুলোকে গঠন করার বদলে এই যে পাড়ায় পাড়ায় সমাধান, সেখানে কতটা ন্যায্যতা এখানে সংগঠিত হবে, বা প্রশ্ন থেকেছে। মানুষ কতটা তার নির্ভীকভাবে সেই জায়গাটা দলীয় তন্ত্রের বাইরে গিয়ে এটা সমাধা হবে, তা যথেষ্ট প্রশ্নচিহ্ন রাখে। আবারও বলছি, সার্বিকভাবে ভোট পলিটিক্সে এটা একটা মাস্টার স্ট্রোক, যেমন দুয়ারে সরকার, লক্ষ্মীর ভাণ্ডার, এগুলোর ক্ষেত্রে। কিন্তু লং টার্ম বেসিসে ভাবুন, সেখানে আমাদের সেই লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন, তাদেরই স্বামী, তাদেরই ছেলে পেলে, তাদের দু হাত আছে, দু পা আছে, কিন্তু তাদের কর্মসংস্থানের জায়গায় হয় তারা পরিযায়ী, কিংবা তাদের কাছে নতুন কোনো অপশান খুলে যায়নি। অর্থাৎ এই বলে আমি শেষ করব, বহুদিন আগে স্বাধীনতা উত্তর বাংলা পশ্চিমবঙ্গে উদ্বাস্তু ও ত্রাণ মন্ত্রী ছিলেন মণিকুন্তলা সেন। তার যে আত্মজীবনী, সেখানে তিনি যখন ক্যাম্পগুলো, উদ্বাস্তু ক্যাম্পগুলো ভিজিট করতে যেতেন, তখন সবাই চাইতো যে আমার যেটা দিয়ে এসছে ডোল পলিটিক্সের কথা, তো তখন 16 টাকা 50 পয়সা একটা একটা কাপড়, একটা কিছু দুটো কাপড় এরম বোধহয় দান দেওয়া হতো সরকার থেকে। সেগুলো প্রতি মাসে না পেলে তখন অভিযোগ জানাতো মন্ত্রীর কাছে, মন্ত্রী ডাইরেক্ট শুনতো। কিন্তু উনি বলছেন এবং লিখছেন যে আমি অবাক হই এই মানুষগুলো এই ডোল পলিটিক্স নিয়ে কিরম অলস প্রবৃত্তির মানসিক একটা জীবে পরিণত হয়েছে। তাদেরকে আমি বলি, তা আমাদের দু হাত আছে, দু পা আছে, তোমরা কেন চাকরি চাইছো না আমার কাছে, তোমরা বেশ, কেন বেশ, সাহায্য বেশ। ভিক্ষা চাইছো? সৌরভবাবু, একটু একটু অর্থাৎ থামবো। এটাই। আমাদের মধ্যে এসছেন তৃণমূল সমর্থক দেবব্রত রায়। দেবব্রতবাবু, আপনাকে স্বাগত জানাই। একটু অরিজিৎ বাবুর কাছে যাবো। অরিজিৎ বাবু, চ্যালেঞ্জটা তো হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। চ্যালেঞ্জটা কি বেড়ে গেল? একদিকে যেমন লড়াই করছেন রাজ্যের নানাবিধ দুর্নীতির বিরুদ্ধে, কিন্তু বিজেপির প্রধান হাতিয়ার হিন্দুত্ব। এবারে যে জনমুখী প্রকল্প যেটা ঘোষণা করলো, যে পাড়ায় সমাধান, কি বলবে এটা নিয়ে? চ্যালেঞ্জ কি বেড়ে গেল অরিজিৎ বাবু? হ্যালো।
ঠিক আমায় ঠিক কি আছে। শোনা যাচ্ছে? হ্যাঁ 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 শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে, শোনা যাচ্ছে। বলুন। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা দেবদূত শোনা শোনা যাচ্ছে আওয়াজটা যাচ্ছে। দেব, খুব শোনা কম যাচ্ছে, আসছে, এক মিনিট সাউন্ডটা বাড়িয়ে। শোনা যাচ্ছে দেবব্রতবাবু। দেখুন, হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। হ্যালো। এই যে বলুন। হ্যাঁ। প্রকল্পর নাম, হুম। প্রকল্পের আমাদের পাড়া দিয়েছে আমাদের সমাধান, আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান। আমাদের পাড়া আমাদের সমাধান। হুম হুম। আমার পূর্ববর্তী বক্তা একটা কথা খুব ভালো বলেন, ওই চরিত্রটা আমারও খুব প্রিয়। একদম কি বলেছেন যে সামনে দেখা যায়, চোখের সামনে যেটা ঘটে যায় তারপর হলে অনেক কিছু ঘটে যায়। এই যে আমার পাড়া আমাদের সমাধান, এর অরালে এর পিছনে এটাকে নিয়ে যাওয়া যায়, দেখা যাবে প্রকৃত যে না সেটা হচ্ছে আমাদের চুরি আমাদের বাটা। হুম। এই প্রকল্পের প্রকৃত নাম হচ্ছে আমাদের চুরি আমাদের বাটোয়ারা। কিভাবে, কোথায় চুরি? সবার আগে প্রথমে একটাই চুরি। এটা সরকারি প্রকল্প, সরকারি প্রকল্প দু রকমের, একটা প্ল্যান বাজেটারি অ্যালোকেশনের মধ্যে আছে, একটা আনপ্ল্যান্ড ভেরিয়েশন আছে। এই আমাদের পাড়া আমাদের সমাধানের যে অদ্ভুত প্রকল্প চালু করলেন, এর নটা বাজেটারি অ্যালোকেশনের দিয়ে আছে, যার এক্সপেন্ডিচার মুখ্যমন্ত্রী নিজে বলে গতকালকে বলেছেন যে রাফলি আমাদের ৮০,০০০ বুথ এবং প্রতি বুথে ১০ লক্ষ খরচা করব, অর্থাৎ ৮,০০০ কোটি টাকা এই প্রকল্পের পিছনে সরকার খরচা করবে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আনপ্ল্যান্ড বাজেটে এই হিউজ টাকা ৮,০০০ কোটি টাকা, যেটা আমাদের পঞ্চায়েতের বাজেটারি অ্যালোকেশনের থেকে বেশি, যেটা আমাদের শিক্ষার বাজেটারি অ্যালোকেশনের থেকে বেশি, যেটা আমাদের ইনফ্রার বাজেটারি মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের বাজেটারি অ্যালোকেশনের থেকে বেশি, এটা সম্পূর্ণভাবে একটা অসাংবিধানিক পদক্ষেপ। এত হিউজ কর্পাস, মনিটারি কর্পাস কখনোই একটা নন বাজেটারি প্ল্যানে অ্যাড করা যায় না, কিন্তু তা সত্ত্বেও করলেন কেন? আমি বরাবর একটাই কথা বলে থাকি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেন যা করেন খুব বুঝে শুনে করেন। উনি আব্বা ডাব্বা হাব্বা রাব্বা যখন লেখেন খুব বুঝেই করেন। উনি হুতম পেঁচার এক নকশা যখন ২ কোটি টাকায় বিক্রি করেন সেটাও করেন। এই নন বাজেটারি অ্যালোকেশনটাও তিনি খুব বুঝেই করেছেন। কেন করেছেন? কারণ এই নন বাজেটারি অ্যালোকেশনে প্রপার যে পয়সার হিসাব সেটা রাখা সম্ভব হয় না। আমি একটা সহজ প্রশ্ন করতে চাই, মানে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল এখানে তিনি নিশ্চয়ই প্রশ্নের উত্তরটা দেবেন, যে যাত্রা শুরু করেছিলেন ২০১১ সালে বামফ্রন্টের রেখে যাওয়া ১,৯৭,০০০ কোটি টাকার এই ঋণ নিয়ে যাত্রা, এই ঋণ নিয়ে যাত্রা শুরু করার পর ২০২০ মাঝখানে আমি আর বেশি দীর্ঘায়িত আমি ব্রেকআপ বলতে পারতাম, আমি বলছি না। ২০২০ ৯ বছর পরে চলে এলাম। ৯ বছর পরে পশ্চিমবঙ্গ সরকারের দেনার দায় দাঁড়ালো ৪,৭৫,০০০ কোটি টাকা, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের মাথায় ওই মুহূর্তে ২০২০ সালে ৪৭,০০০ টাকার দেনা নিয়ে একটি শিশুকে পশ্চিমবঙ্গের বুকে জন্মাতে হচ্ছে। আরেকটু লাফিয়ে যাই, ২০২৩ ২০২৩-এ এই ঋণের পরিমাণ গিয়ে দাঁড়ালো ৫,৮৬,০০০ কোটি টাকা। ২০২৪-এ ডাইরেক্ট চলে আসি ৬,৪৮,০০০ কোটি টাকা পশ্চিমবঙ্গের দেনা, বাজারে দেনা। অর্থাৎ ২০২৪-এর ফিগার, একটু যিনি বক্তব্য রাখছেন একটু কাইন্ডলি যদি একটু মিউট করে নেন সুবিধা হয়। এই ৬,৪৮,০০০ কোটি টাকাকে যদি আমরা পার ক্যাপিটা ডেট কনভার্ট করি, অর্থাৎ প্রত্যেকের মাথায় পশ্চিমবঙ্গের আজকে একটা শিশু জন্মালে কি দেনা নিয়ে জন্মাচ্ছে সেটা দাঁড়াচ্ছে ৫৯,০০০ টাকা। পশ্চিমবঙ্গের বুকে আজকে যে কোনো হাসপাতাল হোক, গ্রামীণ হোক, শহর হোক, একজন শিশু জন্মালে তার মাথায় ৫৯,০০০ টাকার দেনা নিয়ে সেই শিশুটি জন্মগ্রহণ করছে। সবচেয়ে মজার কথা বলি, ২০২৫-২৬-এর এই যে দেনার যে একটা বড় চার্ট দিলাম, তারপরে কি হচ্ছে? ২০২৫-২৬-এ পশ্চিমবঙ্গ সরকার খোলা বাজার থেকে এ পর্যন্ত টার্গেট নিয়েছে ১,৯৭২ কোটি টাকার ঋণ নেবে। আমার বক্তব্য হচ্ছে, ভাড়ারে মা ভবানী, লক্ষ্মীর ভান্ডার, অমুক শ্রী, পথশ্রী, কন্যাশ্রী, হয়তো আজকাল বিভিন্ন চ্যানেলে দেখি যারা যেভাবে চিৎকার করে, হয়তো একটা চেঁচামেচি স্ত্রীও হয়তো সেই মুখপাত্রটা পান। যাই হোক, সেটা পান কি না পান সেটা মুখপাত্র বলতে পারবেন। অদ্ভুত ব্যাপার যে ২০২৫-২৬-এ এই যে ৮১,৯৭২ কোটি টাকা পশ্চিমবঙ্গ খোলা মার্কেট থেকে ঋণ নেবে এবং এটা ছাড়াও ৪,০০০
কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার এই অর্থবর্ষে 20 বছরের লং টার্ম বন্ডের মাধ্যমে তুলেছে। যে বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে আমাদের। 20 বছরের লং টার্ম বন্ড 26-এর এই সরকার মিলিয়ে যাচ্ছে, বঙ্গোপসাগরের বিদ্যুৎ হচ্ছে। যে সরকারি করে আসুক না কেন, 20 বছর ধরে এই ঋণের বোঝা সেই সরকারের, এই দেনার বোঝা চাপিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। 2500 কোটি টাকা এই বছরে পশ্চিম সরকার ওয়ার্ল্ড ব্যাংক থেকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে নিয়েছে, কিন্তু কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে না। আমি শেষ করে একটাই কথা বলে, যতদূর আমার মনে হচ্ছে চারমুনির একটা শ্লোক ছিল, মতাদর্শ ছিল। এই পশ্চিম সরকার সেই কি করে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট করতে হয় তার একটা রোল মডেল করে দাঁড়িয়ে আমি করছি এক কথা বলে, যে সব ছেড়ে পালাবার আগে, সব ছেড়ে পালাবার আগে পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল গ্রাউন্ড লেভেলের মিনা দেখে নেতা তার বান্ধব ছাড়তে দেয়, ঘরে 52 কোটি টাকার বান্ডিল রেখেছে। এবার দুস্তর ছাড়াতে হবে। আমি বলছি যে বেশ আসবো অরিজিৎ বাবু, আসবো আপনার কাছে। দেবব্রত বাবু, বেশ আসবো। দেবব্রত বাবু, অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রী যে হ্যাঁ, তথ্যগুলো যেগুলো বলছিল শুনতে খুব ভালো লাগছিল। তথ্য তো কাউন্টার তথ্য দিয়েই করতে হয়। এখন তথ্য যেটা বলছে জিএসডিপি আমাদের 10.5 হয়েছে, যেটা বাম আমলে ছিল 6 থেকে 6.5% মতো, ঠিক আছে। তার মানে জিএসটিভি রাজ্যের বাড়লো, জিএসটিভি বাড়লো মানে মাথাপিছু ইনকামও বাড়লো। সেই মাথাপিছু ইনকামটা যেটা 30,000 টাকা লাস্ট বাম আমলে ছিল, সেটা বেড়ে হয়েছে 1.88 লক্ষ টাকা, যেটা হচ্ছে ভালো অগ্রগতি দেখা যাচ্ছে, এটা তথ্য বলছে। আর মাথাপিছু আয় ঋণের পরিমাণ যেটা বারবার বলছিলেন 6.93 কোটি টাকা, এটা জিএসটিভির তুলনায় নিয়ন্ত্রিত। আর ঋণ বারে বারে পাচ্ছে। দেখুন, ঋণ নেওয়ার যোগ্যতা থাকার দরকার, যেটা আমরা সাধারণভাবে বলি আপনার সিভিল স্কোর। পশ্চিমবঙ্গের সিভিল স্কোর, যেটা আপনি সাধারণ মানুষও গিয়ে যদি চান তার সিভিল স্কোর, ক্রেডিট স্কোর ইত্যাদি দেখে, পশ্চিমবঙ্গের যে ক্রেডিট স্কোরগুলো আছে স্কোরের ওপর ঋণ নির্ভর করে। আর যারা দান, ভিক্ষা, ভাতা ইত্যাদি বলতো, তারাই পরবর্তীকালে জানেন তো এই প্রকল্পগুলো আবার কপি করে বলে, তারাও এরা বাস্তবে তারা স্বীকার করে নেয় এই সামাজিক প্রকল্পগুলোর যেটা প্রয়োজন আছে। বিগত 34 বছরে যারা কাউকে 34 টাকা দিতে পারলো না, কিন্তু তাদের তো গায়ে তো লাগবেই। ব্যাংক অ্যাকাউন্টে যারা 15 লক্ষ টাকার গালগপ্প ভাঁওতা দেখাতো, তারা চোখের সামনে দেখা যাচ্ছে, মানুষ ব্যাংকের খাতা খুললে 1000 টাকা 1200 টাকা অ্যাকাউন্টে দেখতে পাচ্ছে চোখের সামনে। আর সেই টাকাটা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে সেটা সমাজেই আসছে। একজন সাধারণ মানুষ যদি 1000 টাকা পায়, সেটা মার্কেটেই আসে এবং মার্কেটে চক্রবৃদ্ধি হারে সেটা আবর্তিত হয়ে সেটা ঘুরে সরকারের জিএসটি ইত্যাদি দিয়ে সরকারের কাছে আসে এবং মার্কেটে একটা অর্থের সংস্থা নয়, সেটা সামগ্রিকভাবে অর্থনীতিকে উন্নয়ন করে। এবং বাকি যে উৎপাদন বৃদ্ধি, জিএসডিপির ব্যাপারটা ছেড়ে দিলাম, সেই জিএসডিপিটা যদি দেখেন, আমি বিভিন্ন গ্রাফিক্সের মাধ্যমে আমি রেডি হয়ে আসিনি, সেগুলো আমি দেখাতে পারি যে জিএসডিপি উন্নয়নটা একটু স্ক্রিন বড় করলে আমি ডেটা আমি পরে আমি দিয়ে দিতে পারি। কারণ মাথাপিছু আয় যখন রাজ্যের বাড়ছে, তখন এই যে ধরনের কথাগুলো বলছেন সেগুলো অমূলক। আর ঋণ যদি বলেন, আমার কাছে তথ্য আছে, তথ্য বিগত বামফ্রন্ট আমলের থেকে ঋণ পশ্চিমবঙ্গে কমছে। এরপর বাকি যদি আপনি যেটা জানতে চাইছেন, আর একটা কি বললেন, জিএসটি বাড়লো, গ্রস জিএসটি বাড়লো, অর্থনৈতিক বৃদ্ধি, মাথা পিছু আয়ও বেড়ে প্রায় 2 লক্ষ। ঋণ কমেছে, ঋণ যেটা বলছি, ঋণ কত বললেন, 25,000 টাকা মাথা পিছু উনি রেখে গেছিলেন। সাধারণ একটা হিসাব যেটা বলছি, 25,000 টাকা যদি আপনি ঋণ ছিল, খুব ভালো কথা, 25,000 টাকা 14 বছর 15 বছর আগে 25,000 টাকা মাথা পিছু ঋণ বামফ্রন্ট সরকার রেখে গেছিল। সাধারণভাবে যদি আপনি 25,000 টাকা আপনার পকেটে রাখেন, সেই টাকা যদি চক্রবৃদ্ধি হারে মানে সুদ হয়েও আসে, সেটা 15 বছর পর কত পরিমাণ হয়, সেই অঙ্কটা যদি সাধারণ একটা ক্লাস 5-6 সেটা বুঝে যাবে। সেটা থেকে আপনি বুঝতে পারছেন ঋণের পরিমাণ বেড়েছে না কমেছে। এবার আমার উত্তরটা আপনি খুঁজে নিন। বেশ, সুকান্ত বাবু, শুনলেন দুজনের বিশ্লেষণ। আমরা যদি এই দুজনের পদ্ধতিগত দেখি, অরিজিৎ বাবু রীতিমতো রাজ্যের যে ব্যাপক ঋণের পরিমাণ সেটা বললেন, সাধারণ দুর্দশার কথা বললেন, ঠিক তৃণমূল হাঁটছে উল্টো পথে, জনমুখী প্রকল্প বলা যায়, যেখানে মানুষ সাধারণ সরাসরি জুড়তে পারে। এই যে রাজনৈতিক প্রেক্ষাপটটা যদি দেখি দুই দলের, প্রধান দুই দলের, সুতরাং আগামী দিনে তো ভোট বক্সে নিশ্চয়ই এটা প্রতিফলিত হবে। এর সাফল্য তো
যদি আমরা যে আয় ব্যয়ের হিসেবটা অনেক সাধারণ মানুষ হয়তো বোঝেন না, এই দুটোকে কীভাবে দেখছেন ভোটের কৌশলের দিক থেকে? সুকান্ত, প্রথমেই বলবো রতনদাকে একটু মিউট করতে, আর দেবব্রত দারটা যদি অন থাকে একটু মিউট করবে, তাহলে শোনা যাবে সবার পক্ষে। আমার কাছে প্রশ্ন তৃণমূল বিজেপিকে সমর্থন করে নয়, আমার কাছে প্রশ্ন যে আলোচনা সঠিক তথ্যগুলো দিয়েছেন যে ঋণের বোঝা প্রচুর বেড়েছে, কিন্তু দুটো জায়গায়, এই জায়গাটা দিয়ে আমি শুরু করব। আমি যে তথ্যটা দিচ্ছি দা হিন্দু দিয়েছে, আর এই সময় থেকে আমি পেয়েছি। তৃণমূল সরকার ক্ষমতা আসার পর 2011-তে মোটামুটি 2 লাখ কোটি টাকা ঋণের পরিমাণ ছিল, সেটা বেড়ে গিয়ে এখন হয়েছে 5,86,00,000 টাকা, এবং জিডিপি কিন্তু তার সঙ্গে অনেকটা বেড়েছে। ঋণ এবং জিডিপির অনুপাত কমে দাঁড়িয়েছে 33%। আর করোনা গেছে, করোনাতে প্রত্যেকটা রাজ্য এফেক্টেড হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গ হয়েছে। তা সত্ত্বেও কিন্তু ঋণ এবং জিডিপির অনুপাত কমে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কয়েকটা ক্ষেত্র, যেমন পরিকাঠামো ক্ষেত্রে বরাদ্দ বেড়েছে, এবং সেই সব দিক থেকে যদি আমি ধরেও নিই, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথাকে কোট করে আমি শুরু করব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যদি ঋণ নেওয়া হয় সেই ঋণের সুদটা বাড়তে থাকে। এবার তার কথা হচ্ছে, যেহেতু বামফ্রন্ট সরকার নিয়েছিল সেই ঋণের সুদ এখনো তাকে বইতে হচ্ছে। এই পুরনো ক্যাসেট বাজানো প্রতিটা রাজনৈতিক দলের একটা চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। আমি বামফ্রন্টকে বলছি না, মানে কোনো একটা জায়গায় এটা চেষ্টা করা হচ্ছে, কিন্তু সার্বিকভাবে আপনি বলছেন যে এই পাড়ায় পাড়ায় সমাধান, এগুলো কি প্রভাব ফেলবে না ফেলবে না? আমরা তত্ত্ব কথাও যদি যাই, দেবব্রতদা যেটা বললো, এগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে, প্রান্তিক মানুষ বুঝতেই পারে না, জিডিপি খায় না মাথায় দেয়, একদম পরিষ্কার কথা বলছে। এবং মানুষ কিন্তু লক্ষ্মীর ভান্ডার নিয়ে সমালোচনা হতেই পারে, কিন্তু সেই লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প, সত্যি কথা কপি এবং পেস্ট করা হয়েছে, এবং বহু রাজ্যে হয়েছে। দিল্লির নির্বাচন তার একটা প্রকৃষ্ট জ্বলন্ত উদাহরণ। কংগ্রেস বলেছে, এদিকে আপ বলেছে, কেউ কিন্তু আপ তো সংস্কার নিয়ে এসেছিল। তো আজকে পশ্চিমবঙ্গের এই যে অবস্থা, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি, এতে দেবব্রতদা অস্বীকার করবে না, দুটো জায়গা থেকে এসছে। একটা হচ্ছে মদ, আরেকটা আমি দেখছি এখন ট্রাফিক পুলিশেরা যত্রতত্র ধরছেন, প্রচুর ফাইন করছেন। ঠিকই, ভালো ভালো, এটা তো সিভিক পুলিশদের দিয়ে করাচ্ছেন, সেটা অন্যায়। কিন্তু এই যে মদের থেকে যে টাকা আসছে আমাদের, এটা কি আমাদের কাম্য? আমি ধরছি, আমি বলছি যে সার্বিকভাবে উন্নয়ন হয়েছে। আমার প্রশ্ন, শিক্ষা, স্বাস্থ্য, সার্বিক উন্নয়ন সেটা কোথায়? মানে এই যে পাড়ায় সমাধান কেন করতে হবে আমাকে? হ্যাঁ, এটা কিন্তু চমক। আপনি বলেছেন যে এটা একটা মানে দারুণ একটা মানে বলতে পারি মানে পদক্ষেপ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর উনি এরকম একটা গিমিক। হ্যাঁ, সুকান্ত, রাজ্যের আয় বেড়েছে যখন বলছেন, রাজ্যে প্রচুর ভ্যাকান্সি সরকারি দপ্তরগুলোতে, শিক্ষক নানাবিধ, কিন্তু সরকার কিন্তু সেরকম কোনো উদ্যোগই নিচ্ছে, শুধু একটাই, এই জনমুখীর প্রকল্পের দিকে, লক্ষ্মীর ভান্ডার, দুয়ারে সরকার, এবার পাড়ায় সমাধান। হ্যাঁ বলুন। দেখো, জনমোহিনী প্রকল্প মানুষকে আরো বেশি উদ্দীপিত করছে, এবং এখনকার জনকল্যাণমূলক রাষ্ট্রের ধারণাটা বদলে গেছে। এখন মানুষ হচ্ছে করে খাও, মানে কিভাবে আমাকে কিছু দেয়া হোক, এবং তার ভিত্তিতে আমার যদি নিজস্ব উন্নয়ন হয়, আমি যে নিজে বেঁচে থাকতে পারি, সেটাই বড় হয়ে গেছে। এবং আজকে চাকরির মতো এত বড় দুর্নীতি, আরজি কর, কত কিছু লাগবে, অনেকগুলো রয়েছে। হ্যাঁ, দেবব্রতদা বলবেন, আমি আপনাদের বিরুদ্ধে পুরোপুরি বলছি না, একটু শুনুন দেবব্রতদা। প্রথম হচ্ছে, আমি যেটা বলতে চাইছি যে এত দুর্নীতির পরেও মানুষ কিন্তু ব্যাপারটা সয়ে গিয়েছে। মানে প্রচুর মানুষের কাছে লক্ষ্মীর ভান্ডার অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক, কন্যাশ্রী কিন্তু একটা বিপ্লব, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি কিছু কিছু জায়গায় বলছি, কিন্তু মানুষ চাইছে যখন চাকরি, তখন মানুষের দেখতে, তখন সরকার দেখছে যারা চাকরি চাইছে বা পড়াশোনা করতে চাইছে, এই যে নতুন শিক্ষা কাঠামো এসছে, তার ফলে কতটা মানুষ এই ভোটের পরিকল্পনা, এই সব কিছু নিয়ে আলোচনা করব। কিছুক্ষণের যে যান্ত্রিক ত্রুটির জন্য আমরা দুঃখিত, কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তো যে সরকারের এই যে পরিকল্পনা, বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে প্রচুর পরিমাণ ঋণ, যে ঋণ কিন্তু সরাসরি জনমানুষের ওপরে প্রভাব ফেলছে। উল্টো দিকে তৃণমূলের পক্ষ থেকে রাজ্যের ইনকাম বেড়েছে, নানাবিধ তথ্য কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে পাইয়ে দেওয়ার রাজনীতি, তা কিন্তু বাংলার বহু মানুষই কিন্তু তাদের খুব একটা খুশি নন, সেটা কিন্তু বিশ্লেষণ করলেন রাজনৈতিক বিশ্লেষকরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে জনমুখী প্রকল্প যেটা ঘোষণা করলেন, যে আমাদের পাড়া আমাদের সমাধান।
আগামী 2026 বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে এই প্রকল্প, এটা কিন্তু সবচেয়ে বড় বিষয়। তখন সামনে 2026 বিধানসভা নির্বাচন, খুব বেশি সময় কিন্তু হাতে নেই। ইতিমধ্যে কিন্তু প্রচারের রীতিমতো কৌশলও বেঁধে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21 জুলাই সভাতে তিনি স্থির করে দেন যে দলের পরিকল্পনা নানাবিধ। ঠিক তারপরে তিনি 22 এপ্রিল নবান্নতে ঘোষণা করেন আমাদের পাড়া আমাদের সমাধান। প্রশ্ন হচ্ছে, এই যে ঘোষণা, এই ঘোষণার পরে সাধারণ মানুষের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে মানুষ কতটা উপকৃত হয়। বিরোধীরা বারবার অভিযোগ করে ওঠেন যে বহু মানুষ বিরোধী দল করার জন্য তা উপকৃত হন না। একটু কথা বলবো বিশ্লেষকদের সঙ্গে। রতনবাবু, প্রথমে আপনার কাছে যাই। সরকার যে ঘোষণা করলো এবারে যে আমাদের পাড়া আমাদের সমাধান, আপনারা কংগ্রেসের পক্ষ থেকে সমর্থন করবেন নাকি বিরোধিতা, কি বলবেন? 8,000 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। রতনবাবু মিউট হয়েছে আপনার, আনমিউট করুন। রতনবাবু শোনা যাচ্ছে না। রতনবাবু শোনা যাচ্ছে না আপনার কথা, একটু আনমিউট করুন। বেশ, রতনবাবুর একটু যান্ত্রিক সমস্যা হচ্ছে। সোমেনবাবুর কাছে আসবো। সোমেনবাবু, সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে এই যে ঘোষণা শুনলেন যে অরিজিৎবাবু ব্যাখ্যা করলেন রাজ্যের নানাবিধ যে ঋণের পরিমাণ, উল্টো দিকে ঠিক আমাদের দেবব্রতবাবু তুলে ধরেন রাজ্যের পরিসংখ্যান, রাজ্যের আয় বেড়েছে। এই যে দুটো বলা যেতে পারে দুজনের ব্যাখ্যা, এই দুটো ব্যাখ্যা কীভাবে দেখছেন আপনি সোমেনবাবু? আনমিউট করা আছে আপনার কোথায়? ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম ছোট্ট বিরতির পর। যে বিষয় নিয়ে আলোচনা তা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। কতটা সমাধান হয় তো প্রশ্ন থাকছেই। একটু কথা বলবো যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করুন। রতনবাবু, এই যে প্রকল্প আপনারা তো সরকার কখনো সমর্থন জানিয়ে এসছেন, এবং যদি দেখি বিভিন্ন ক্ষেত্রে সরকারের দুর্নীতির ক্ষেত্রে আপনার দলের একের পর এক নেতা যারা আইনজীবী তারা কিন্তু সমর্থন জানিয়েছে, তো মুখ্যমন্ত্রী এই ঘোষণাকে আপনারা সমর্থন করবেন না বিরোধিতা? রতনবাবু সাউন্ড আসছে না। রতনবাবু আনমিউট করুন। আপনার হেডফোনটা একটু খোলা। হ্যালো, হ্যাঁ 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 বলুন। দেখুন 2019 সাল তখন শুরু হলো দুয়ারে সরকার, তারপরে হলো দিদিকে বলো, লক্ষ্মীর ভান্ডার আমরা দেখেছি 2021। এগুলো কি হয়, ভোটের সামনে দিদি একটা করে চমক দেয়, সেই চমক ছাড়া আর কিছু না। শুধুমাত্র ভোটের রাজনীতি ছাড়া উনি অন্য কোনো কিছু বুঝেন না। উনি সারা জীবন খালি ভোট কি করে পাওয়া যাবে, কিভাবে দুষ্কৃতীদের সহযোগিতা করা যাবে, চোরদের সহযোগিতা করা যাবে কি করে, এগুলো করে বেড়ান। না হলে বলুন তো, উনি যেটা পাড়ায় পাড়ায় সমাধানের কথা উনি আজকে কেন মনে করছেন? 14 বছর হয়ে গেল ওনার গদিতে থাকার, আজকে ওনার মনে হচ্ছে যে পাড়ায় পাড়ায় প্রচুর কাজ বাকি আছে, প্রচুর সমস্যা বাকি আছে, তাই তিনি আজকে সমাধান করার চেষ্টা করছেন। এর বিপক্ষে, এর পরিপ্রেক্ষিতে উনি যেটা করতে যাচ্ছেন সেটা হচ্ছে এই যে 10 লক্ষ টাকা করে দেওয়ার কথা বলছেন না, ওই পাড়াতে যারা তৃণমূলের যারা মেম্বার প্রধান যারা আছে তাদেরকে করে খাওয়ার একটা সুযোগ দিয়ে দিলেন। কারণ দিদি জানেন যে ভোটের আগে যদি তাদেরকে সন্তুষ্ট না করা যায় তাহলে আমার কিন্তু এরা ভোট করবে না। তাই দিদি সুকৌশলে পাড়ায় পাড়ায় সমাধানের নামে 10 লক্ষ টাকা করে দেওয়ার একটা পরিকল্পনা করেছেন। আর যেটা বলি, এই যে এর সাথে সাথে উনি 2026 সালে আইপ্যাককে দিয়ে একটা ঘুরপথে একটা সমীক্ষা চালানোর চেষ্টা করছে যে কি খবর, কোথায় কি পরিস্থিতি হয়ে আছে। এতে জনগণের কিছু হবে না। রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন সত্যজিৎ বাবু, শুধুমাত্র মুখমণ্ডলের রক্ত শোধ বাড়িয়ে
যেরকম দেহের স্বাস্থ্য বলা যায় না, সেরকম শুধুমাত্র কিছু প্রকল্প করে দিয়ে কিন্তু সার্বিক উন্নয়ন করা যায় না। আমরা মনে করি যে হ্যাঁ, মানুষকে যদি দিতে পারা যায়, মানুষ আপনাকে শত কণ্ঠে সেটা স্বীকার করবে। মানুষকে যদি আপনি দিতে পারেন, কারণ পশ্চিম বাংলার মানুষকে আপনি ভিখারি বানিয়ে রেখেছেন। বেশ, পশ্চিম বেশ, বাংলার রতনবাবু। মানুষ তার ছেলে মেয়েকে শিক্ষা দীক্ষা দিক দিয়ে বড় করে তারা কি চায়, যে আমার ছেলে মেয়ে একটা চাকরি পাবে, একটা কারখানায় কাজ বেশ পাবে, বেশ রতনবাবু, একটা নিজের একদম একদম আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। প্রত্যেককে 1 মিনিট করে সময় দেবো। বিশেষ করে যদি বলে 2019 সালে লোকসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রীর ঘোষণা ছিল যে দিদিকে বলো, বা ঘোষণা করেছে দিদিকে বলো, তার সাফল্য আমরা দেখেছিলাম। এরপরে যে শুরু পরপর দুয়ারে সরকার, লক্ষ্মীর ভাণ্ডার, কখনো বাংলা নিজের মেয়েকে তো প্রচার ছিল, কিন্তু এবারে যে আমাদের পাড়া আমাদের সমাধান, দেবব্রতবাবুর কাছে যাব। দেবব্রতবাবু, এই যে মুখ্যমন্ত্রী এই ঘোষণা, এবারে যে ঘোষণা, এই ঘোষণা আপনাদের এক কথায় বলা যায়, বিরোধীরা যেটা বলে যে হয়তো সেখানে প্রচারের জন্য মুখ্যমন্ত্রীর ছবি থাকবে, প্রচারের একটা কৌশল, যে রতনবাবু কিন্তু বারবার বললেন, চমক বললেন ভোটের আগে। দেবব্রতবাবু, দেখুন, রতনবাবু সবকিছু জানে, কিন্তু কি করে ভোট পেতে হয় সেটা জানে না, ওই জন্যই বারে বারে মানে মানুষ প্রত্যাখ্যান করে। আর দ্বিতীয় কথা হলো, 2016 সালের নির্বাচনে মমতা ব্যানার্জি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকার মানুষের দরজায় পৌঁছে যাবে, সেই প্রতিশ্রুতি অনুসারে দুয়ারে সরকার তৈরি হয়েছিল। রতনবাবু যে তথ্যটা দিল ভুল, 2016 পর থেকে দুয়ারে সরকার শুরু হয়েছিল। আর এই যে উন্নয়নের কথা বলছেন, আমি উন্নয়নের কথাই বলছি। লাস্টে নীতি আয়োগের রিপোর্ট পাওয়া গেছে, সেখানে পশ্চিমবঙ্গ থেকে, ভালো করে শুনুন, পশ্চিমবঙ্গতে মহিলা আইএস দেশের মধ্যে সব থেকে বেশি হয়েছে। এটা কি উন্নয়ন নয়? এটা কি কন্যাশ্রীর সাফল্য নয়? আবার যেটা স্বাস্থ্যক্ষেত্রে যেটা উন্নয়নের কথা বলছে, স্বাস্থ্যক্ষেত্রে যেটা ছিল বামফ্রন্ট সরকার বিগত বোধহয় 7টা সুপার স্পেশালিটি হাসপাতাল ছেড়ে গেছে, সেখান থেকে রাজ্য সরকার মমতা ব্যানার্জি সরকারে 31টা সুপার স্পেশালিটি হসপিটাল করেছে। এবং মেডিকেলে যে সিট ছিল সম্ভবত ওই 1700 কিছু, সেই সিটটা প্রায় 3 গুণ বেড়ে গিয়ে প্রায় 5,500 থেকে 6,000 মেডিকেল সিট বেড়েছে। সেটা কি স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ন নয়? আর একটা যুগান্তকারী পদক্ষেপ যেটা হয়েছিল, স্বাস্থ্যসাথী প্রকল্প, যেটা প্রায় 5 লক্ষ টাকার কাছাকাছি একটা পরিবার, যে বিভিন্ন বেসরকারি ক্ষেত্রে, সরকারি সেখানে চিকিৎসা যদি অসুবিধা হয়, বেসরকারি ক্ষেত্রে চিকিৎসার সুযোগ সুবিধা নিতে পারে। এটা কি উন্নয়ন নয়? আর শিক্ষাক্ষেত্রে যেটা বলছি, প্রাথমিক শিক্ষা দেশের মধ্যে সর্বোত্তম, পশ্চিমবঙ্গ বারে বারে প্রথম হয়েছে। আর রাজ্যকে থেকে মেলাইন করার চেষ্টা অনেক সময় করা হয়েছে, কিন্তু বাস্তবে যেটা দেখা গেছে, জনতা জনার্দন দুহাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করে না। জিএসটিভির পর্দা পার ক্যাপিটা ইনকাম যদি বলেন, দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। আমি বলছি নীতি আয়োগের বিভিন্ন তথ্যগুলো বলছে। বেশ 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 দেবব্রতবাবু, বেশ ধন্যবাদ আপনাকে। একটু অরিজিৎ বাবুর কাছে আসবো। অরিজিৎ বাবু, সামনেই 2026, খুব বেশি সময় কিন্তু হাতে নেই। মুখ্যমন্ত্রী এবারে যে চমক, যেটা রতনবাবু বললেন, কিন্তু এই যে ভোটের আগে যে ঘোষণাগুলো, দিদিকে বলো এর আগে ছিল, তো এইবারে এর কাউন্টার আপনারা কিভাবে করবেন, কোন পথে হাঁটবেন অরিজিৎ বাবু? না, কোনো নেগেটিভ জিনিসের কাউন্টার বিজেপি করে না। কোনো নেগেটিভ জিনিসের কাউন্টার বিজেপি করে না। বিজেপি নিজস্ব আইডিওলজি রয়েছে, নিজস্ব এজেন্ডা রয়েছে, মানুষের সামনে আমরা সেটাই তুলে ধরবো। আমরা সত্যিকারের বিকাশ, সত্যিকারের উন্নয়নে বিশ্বাস রাখি। কেন এই কথা বলছি? শুধু তৃণমূল মুখপাত্রের একটা কথার উত্তরে বলি, উনি সুপার স্পেশালিটি হসপিটালের কথা বলছিলেন। একটার উদাহরণ দিই, আমি আরো 10টা দিতে পারি, সময় নিতে দিতে পারবো না। যুবনেতা শালবনী সন্দীপ সিংহ, শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স এবং অন্যান্য সামগ্রী চুরি হয়ে মানে উধাও, সেই জন্য গিয়ে যুবনেতা সন্দীপ সিংহ নিজেকে ট্রিটমেন্ট হয় দিল্লি যেতে হয়েছিল। দেবব্রত বাবু আসবো, দেবব্রতবাবু একদম নয়, ওনাকে শেষ করুন। ধৈর্য ধরে শুনুন। দ্বিতীয় কথা হচ্ছে যে ধরনের ধ্বংসাত্মক নীতি এই সরকার নিয়েছে ঋণের মাধ্যমে কাজ করার, তার কোনো প্রয়োজন পশ্চিমবঙ্গে ছিল না। আমি আরো একটাই উদাহরণ দেবো, কারণ সময় বেশি নেই। সেটা হচ্ছে অশোকনগরে, উত্তর 24 পরগনার অশোকনগরে যে অয়েল বেসিন রিজার্ভ আবিষ্কার হয়েছিল, সেই বেসিন রিজার্ভটা আজ পর্যন্ত কাজ এগোতে পারেনি, রাজ্য সরকার স্যাংশন দেয়নি বলে। এস্টিমেটেড ওই প্রজেক্টের পার ইয়ার রাজ্যের রেভিনিউ আসতো 8,194 কোটি টাকা, যদি এটা অপারেশনাল হতো। অর্থাৎ উদাহরণ দিয়ে আর সময় দিলেই তো করবো না, এই সরকার প্রতিটা ক্ষেত্রে বেচে দিয়ে কাঠবালি খাওয়ায় বিশ্বেদি, যেভাবে ট্রাম্প কোম্পানির জমি বেচে দিচ্ছে, যেভাবে চিড়িয়াখানার জমি বেচে দিচ্ছে, যেভাবে বাস স্ট্যান্ডে, সরকারি বাস স্ট্যান্ডের জমি ডানলপের বেচে দিচ্ছে, ঠিক একই রকম ভাবে এখানে 8,000 কোটি টাকার একটা বুথ স্তরের কর্মীদের লুটে খাওয়ার রাস্তাই প্রকল্পের মাধ্যমে এই সরকার করে দিতে চাইছে। বেশ 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 ধন্যবাদ। রতনবাবু, সময়, আপনার সময় 1 মিনিট আপনার জন্য দেবো, বলুন। দেখুন, আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বলতে চাই যে মাননীয়া যে চালাকি করছেন, যে যুবক ছেলেদের সাথে যারা
চাকরি প্রার্থী থেকে শুরু করে বাংলার বেকার যুবকদের সাথে কেন আপনি এই চালাকি করছেন? শুধুমাত্র কিছু ভাতা দিয়ে, শুধুমাত্র একটা প্রকল্প দিয়ে, শুধুমাত্র ভোটের রাজনীতি করছেন। বেকার ছেলেদের জন্য আপনি কর্মসংস্থান দিতে পারেননি 14 বছরে, আপনি বেকারদের জন্য শিল্প করতে পারেননি, বেকারদের রুজি রুটি করতে পারেননি। তাই পরিযায়ী শ্রমিকরা আজকে বলছে যে আমরা হরিয়ানাতে যতই অত্যাচার হোক তবু আমরা হরিয়ানাতে থাকবো, আমরা পাঞ্জাবে থাকবো, কিন্তু বাংলায় ফিরে যাব না। বাংলায় ফিরে আসতে চাচ্ছে না তারা, শত কষ্ট থাকা সত্ত্বেও তারা আসছে না, কারণ তিনি জানেন এই বাংলায় গেলে পরে অনাহারে মরতে হবে, না খেয়ে মরতে হবে। এখানে রুজি রুটি নাই, শিল্প নাই, কলকারখানা নাই, চাকরি বাকরি কিছু নাই। শুধুমাত্র আপনি ভোটের রাজনীতি করার জন্য একটা করে প্রকল্প নিয়ে আসছেন। প্রকল্প করুন, আপনি হাজার প্রকল্প করুন, আমরা প্রকল্পের বিরোধিতা করছি না। আমরা শুধু বলতে চাই তার সাথে সাথে আপনি শিল্প, কলকারখানা, চাকরি, রুজি রুটির ব্যবস্থা করুন। কেন আপনি বেকারদের সাথে চালাকি করছেন? বাংলার বেকারদেরকে আপনি সর্বনাশ করে দিয়েছেন, বাংলার বেকার ছেলেদেরকে। বেশ বেশ রতনবাবু, একটু সৌমেনবাবুর কাছে একদম শেষ মুহূর্তে। সৌমেনবাবু, সামনে 2026 বিধানসভা নির্বাচন, একদম পরিষ্কার বিজেপির পক্ষ থেকে যেটা বলা হলো, নানান অভিযোগ করা হলো, তার তথ্য তুলে ধরলেন, কিন্তু প্রশ্ন মুখ্যমন্ত্রী কিন্তু সেই সেন্টিমেন্টের রাজনীতির পথেই হাঁটলেন। আমরা বারবার দেখেছি, দিদিকে বলো হোক, দুয়ারে সরকার হোক, আর এবারে পাড়ায় সমাধান। এই যে সার্বিক প্রেক্ষাপট, এই জায়গায় দাঁড়িয়ে কি চোখে দেখছেন বাংলার রাজনীতিতে সৌমেনবাবু? এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি ভারতবর্ষের মধ্যে অন্যতম বর্ষিয়ান এবং যে বলে সিজন পলিটিশিয়ান, তাই তিনি পালসটা খুব ভালো বোঝেন। এবং পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে বিরোধীদের তরফ থেকে আমার একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বলা, অর্থাৎ তাদের কিছু বোঝার আগেই তিনি যা গেম প্ল্যান বলা যায় যে গেমটা খেলে দেন আর কি, সেখানে কিন্তু আগে বলেছি জনপ্রিয় রাজনীতিকে কিভাবে ভোট ব্যাংকে তুলে আনতে হয়, ইনক্যাশ করতে হয়, সেটা মাস্টার মাইন্ড হচ্ছে মমতা ব্যানার্জি। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় তথ্য ডেটা নিয়ে বিরোধীরা যতই বিপ্লব করুক, কিন্তু সেখানে দাঁড়িয়ে 1 লক্ষের ওপরে বুথ পাহারায় কর্মী যদি উপযুক্তভাবে না থাকে, তাহলে বলা যায় সেখানে কিন্তু সেই যে গতিতে হচ্ছে সেই ট্র্যাডিশনের ধারা কিন্তু একইভাবে চলবে। অর্থাৎ দিনের শেষে কিন্তু শেষ হাসিটা তৃণমূল কংগ্রেসই হাসবে, এবং বারবার যেটা বলে প্রথাগত ঢঙে, অর্থাৎ জনগণ জনার্দনের আশীর্বাদ আমাদের ওপরে এসছে। অর্থাৎ সেই আমি যেটা দিয়ে শুরু করেছিলাম আমার বক্তব্য, অজয় দেবগনের দৃশ্যমের দৃশ্য, সেই একই রকমই দৃশ্যমের দৃশ্যেরই আবার প্রেক্ষাপট অনুযায়ী বলা যায় 26-এ আবার পুনর্নির্মাণ হতে পারবে। যদি না হবে না, বেশ বেশ, আপনাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ আমাদের আসার জন্য। রতন, অনেক ধন্যবাদ আপনাকে শোতে আসার জন্য। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার সামনেই 2026, হাতে খুব বেশি সময় নেই। শেষ হাসি হাসবে কে সেটা তো সময় বলবে, কারণ কমিশন এখনও ঘোষণা করেনি ভোটের। সুতরাং তার আগে অনেকগুলো কিন্তু পদক্ষেপ রয়েছে। নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের একটা সমস্যা চলছে, ফলে শেষ হাসি হাসবে সময় বলে। কিন্তু আমাদের নজর থাকবে সেই দিকেই, সামনে 2026 প্রকল্পে কোন দলের প্রচারের হাতিয়ার কী হতে পারে সেদিকে নজর থাকবে। নজর রাখুন, আপনারাও দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার।